আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক বাধা কাটিয়ে বিনিয়োগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। মার্কিন মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বললেন বাণিজ্যমন্ত্রী। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। পরিবেশ রক্ষায় 25 কোটি গাছ লাগানোর লক্ষ্যে মে থেকে সারা দেশে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুতই অভিযানে নামবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের 2000 লক্ষ্যবস্তুতে আঘাত যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মুজতাবা। মার্চ মাস পর্যন্ত তেল গ্যাসের মজুদ আছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রীর। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। এবং মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘমেয়াদী হলে বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশে, বলছেন বিশ্লেষকরা। চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে প্রয়োজনে সংযোজন বা পরিবর্তনের সুযোগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দুই দেশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে আসা মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, সামরিক কোনো বিষয়ে আলোচনা না হলেও শুল্ক ও নন ট্যারিফ বাধা দূর করে বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেন, বিদ্যমান চুক্তিকে ঢালাওভাবে নেতিবাচক বলার সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে যে কোনো বিষয়ে আবারও সমন্বয় সম্ভব। এর আগে সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ রোপণের লক্ষ্যে আসছে মে মাস থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় সভাপতিত্ব করে এই বিষয়ে সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আরেকটি সভা করেন তারেক রহমান। এ সময় স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এর আগে সচিবালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সারা দেশে অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই অভিযানে নামবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ডিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। ফ্যাসিবাদ আমলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী ঢাকার যানজট নিরসনে কাজ শুরু করেছে সরকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে।
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মোজতাবা হোসেন খামেনি। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। 56 বছর বয়সী খামেনির বড় ছেলে মোজতাবাকে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এমন খবর দিয়েছে। বলা হচ্ছে মোজতাবা হোসেন খামেনি আইআরজিসির অত্যন্ত ঘনিষ্ঠ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরান। তবে নিউ ইয়র্ক টাইমসও বলছে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতাবা হোসেন খামেনি অন্তর্বর্তী পরিষদের প্রধান পছন্দ বলে জানতে পেরেছেন তারা। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত হেনেছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবে সিআইএর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এ পরিস্থিতিতে রিয়াদ, কুয়েত এবং বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে যে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। ওদিকে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে B-2 এবং B-1 বম্বার দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ধ্বংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। মিডল ইস্ট আই বলছে মধ্যপ্রাচ্য জুড়ে 19টি দেশে প্রায় 50,000-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর 8টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে 50,000-এর বেশি সেনা, 200-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং 2টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন হামলার প্রথম 100 ঘণ্টাতেই ইরান জুড়ে 2000-এর মতো লক্ষ্যবস্তুতে 2000-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B-2 বম্বার এবং B-1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধ বিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুতের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআইএর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসির ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। দেশে বর্তমান মজুদ তেল ও গ্যাস দিয়ে 1 মাস পর্যন্ত চলা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির সংকট আরও প্রকট হতে পারে। একই সাথে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার শঙ্কাও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। শপিং মল, দোকানপাটে আলোকসজ্জা সীমিত করা ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেওয়ার পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সংকট মোকাবেলায় বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী।
আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। সেই যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি, শ্রমবাজার ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এর ফলে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল হবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তাই এসব চ্যালেঞ্জ বিবেচনায় বিশেষ বরাদ্দ রাখা এবং অর্থনীতির সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বড় প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বের জ্বালানি বাজারে। বিপিসির হিসেবে দেশে সব ধরনের তেল মিলে 1 মাসের জ্বালানি মজুদ আছে। 40 লাখ টন তরল গ্যাস কাতার থেকে আমদানি প্রক্রিয়াধীন। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়বে বাংলাদেশে। অর্থনীতির জন্য অবশ্যই একটা বড় ধরনের অশনি সংকেত। 10% এলপিজি, ক্রুড অয়েল এগুলোর দাম বাড়ছে এবং বলা হচ্ছে যে ব্যারেল প্রতি $100 চলে যেতে পারে। সাপ্লাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যা স্টক আছে সেই স্টক দিয়ে আমরা হয়তো কোনোটার ক্ষেত্রে 2 সপ্তাহ, কোনোটার ক্ষেত্রে হয়তো 4 সপ্তাহ আমরা সামাল দিতে পারবো। যদি এটা স্থায়ী হয়, আমাদের রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে বিএমইটির হিসেবে গেল 2 মাসে সৌদি আরব ও কাতার সহ বিভিন্ন দেশে 1,27,000 কর্মী কাজ পেয়েছেন। এ মাসেই তাদের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 147টি ফ্লাইট বাতিল হওয়ায় শঙ্কায় পড়েছেন কর্মীরা। আমাদের কর্মীরা যেখানে এই মধ্যপ্রাচ্যে অবস্থান করে তারা চাকরি হারাতে পারেন। যারা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, তাদের যে হাতে ভিসা রয়েছে সেই ভিসাগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেকে 3 দিন, 4 দিন, 5 দিন ভিসার মেয়াদ রয়েছে, সেই যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। রিক্রুটিং এজেন্সিগুলো তাদের হাতেও কিন্তু অনেক প্রসেসিং করা ভিসা রয়েছে। এই সব কিছু মিলিয়ে অভিবাসন খাতের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ধরনের বড় শঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধান, শ্রমবাজার বহুমুখীকরণ ও প্রবাসীদের সুরক্ষায় খাতভিত্তিক পরিকল্পনা জরুরি। বিকল্প সোর্স আমাদের অনুসন্ধান করতে হবে। বাজেটেরও প্রস্তুতি চলতেছে। মধ্যমেয়াদে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, ক্রুড অয়েলের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে। এটার ফলে কমোডিটি প্রাইসের উপরেও একটা স্পিল ওভার এফেক্ট হবে। সেটার প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে। প্রবাসী আয়ের গতি যাতে কমে না যায়, সে কারণে আমরা আমাদের ইউরোপের শ্রমবাজার, আমাদের জাপান, দক্ষিণ কোরিয়া সহ ট্রেডিশনাল শ্রমবাজার বাইরে নতুন শ্রমবাজার যদি আমরা খুলতে পারি, আমরা যদি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে আবার উন্মুক্ত করতে পারি, তাহলে আপৎকালীন যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা দূর হবে। অভিবাসীদের বিদেশ যাবার গতি স্লত হয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হচ্ছে, সেটা আমরা দূর করতে পারবো। আতঙ্কিত না হয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণকেও মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঈদে বাড়ি ফিরতে ট্রেন, বাসের অগ্রিম টিকিট কিনছেন ঢাকাবাসী। অনলাইনে টিকিট মেলায় রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়ও কম। তবে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বুধবার 14 মার্চের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগান্তি কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, বিক্রি শুরুর 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে টিকিট। আমি 8টার দিকেই ঢুকছি, 8টার দিকে প্রতি মিনিটে মিনিটে চেক দিচ্ছি, তাহলে টিকিটটা গেল কই? এখানে তো মনে হচ্ছে কোনো চক্র কাজ করছে। চাহিদার তুলনায় অনেক কম টিকিট থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 13,000 টিকিটের এগেনস্টে সার্ভারে হিট হয় 20 লাখ। যে 13,000 টিকিট, এটা কিন্তু বিভিন্ন ট্রেনের একটা কোটা। অনেকগুলো ট্রেন মিলে 13,000। ধরেন 500 টিকিট আছে, একজন যদি 4টা টিকিট সংগ্রহ করে, তাহলে 100 বা
120-25 জন মানুষ টিকিট নিলেই কিন্তু শেষ। তো এই ঈদযাত্রায় 120-25 জন মানুষ তো খুব বেশি না। ট্রেনের পাশাপাশি অধিকাংশ বাসের টিকিটও বিক্রি হচ্ছে অনলাইনে। ফলে গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস কাউন্টারে নেই যাত্রীদের চিরচেনা দীর্ঘ সারি। অন্যবারের তুলনায় মোটামুটি একটু ভালো, হালকা মানে জ্যাম ট্যাম কম, রাস্তায় গাড়ি ঘোড়া অ্যাভেলেবল, আগে থেকে টিকিট ছাড়া শুরু হয়েছে। চাপের কোনো এখনো নেই, আশ্বাস নেই আমাদের। মোটামুটি মানে 2 জন করে আস্তে আস্তে টিকিট নিতেছে। আমাদের অনলাইনে টিকিট ছাড়ছে, গত বছর অনলাইনে ছাড়ছিল, এবার অনলাইনে ছাড়ছে। আমাদের টিকিট তো বিক্রি করার শেষের দিকেই। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পাহাড়ে তামাকের বদলে সূর্যমুখী চাষ কৃষকদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবনিয়া ব্লকে 40 শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষক উত্তম কুমার চাকমা। আগে এই জমি তামাক চাষের জন্য বর্গা দেওয়া হতো, কিন্তু তামাক চাষে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিকের তীব্র গন্ধে পরিবারের সদস্যরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ায় তিনি এখন সূর্যমুখী চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, চলতি বছরের 40 জন কৃষককে প্রণোদনার আওতায় সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। তামাকের বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করছে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পরিচালিত অপারেশন গজব লিল হক এর আওতায় দেশটির আফগান সীমান্তের দুপাশেই ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এখন পর্যন্ত একজন কমান্ডার সহ 464 জন আফগান তালিবান সদস্য নিহত এবং 665 জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া বিমান স্থল অভিযানে আফগানিস্তানের নানগারহার প্রদেশের খুগিয়ানি ঘাঁটি সহ অন্তত 56টি অবস্থান এবং 188টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোন আলাপে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করবেন বলে জানান। এবারে খেলার খবর। আগে ফাইনালে উঠলেও কোনো দল শিরোপা জিততে পারেনি। এবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার লড়াই, কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে দু দলেরই স্বপ্নভঙ্গের গল্প রয়েছে। 2021 সালে দুবাই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল কিউইরা, আর 2024 সালে বার্বাডোসে ভারতের কাছে পরাজিত হয় প্রোটিয়ারা। তবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারানোয় সেমিফাইনালে ফেভারিট হিসেবে খেলতে নামে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। আর টি-20 বিশ্বকাপে 5 বারের মোকাবেলায় একবারও জিততে পারেনি কিউইরা। নিশ্চয়ই এবার সেই ইতিহাস পাল্টাতে চাইবেন সেন্টনার কনভেরা। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রের শুল্ক বাধা কাটিয়ে বিনিয়োগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মার্কিন মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বলেন বাণিজ্যমন্ত্রী, ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। পরিবেশ রক্ষায় 25 কোটি গাছ লাগানোর লক্ষ্যে মে মাস থেকে সারা দেশে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুত এই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের 2000 লক্ষ্যবস্তুতে আঘাত যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মুজতাবা। মার্চ মাস পর্যন্ত তেল গ্যাসের মজুদ আছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রীর। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। এবং মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘমেয়াদী হলে বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশে, বলছেন বিশ্লেষকরা। চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।